হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। প্লেন থেকে নেমে গিয়েছি, এসে গেছে আমাদের এয়ার ইন্ডিয়া। আর এই কিছুক্ষণ আগেই জাস্ট নামলাম প্লেন থেকে নেমেও বেশ ঝক্কি বহিয়েছি, জানো, সেটাও তোমরা দেখতে পারবে ধীরে ধীরে। সত্যি বলছি, যাওয়ার যেমন একটা ইন্টারেস্ট ছিল, তেমনি সবাইকে ছেড়ে যাওয়ার কষ্টটাও ছিল অনেক বেশি। হয়তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঠিক কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নিজেকে একবার করে বোঝাচ্ছিলাম আর নিজেকে মোটিভেট করছিলাম যে না, যখন বেরিয়েছি কাজের উদ্দেশ্যে সেই কাজটাকে করতেই হবে, হেরে যাওয়ার জন্য তো আর আসিনি। দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছেছি। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আবার একটা ফ্লাইট। দিল্লি এয়ারপোর্টের এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে হাতের মুদ্রাগুলোকে রিপ্রেজেন্ট করা। আর এই যে আমার সঙ্গী, যে কলকাতা থেকে দিল্লি অবধি আমার সঙ্গে এসছে, এরপর আমাদের দুজনের যাত্রাই আলাদা। কিন্তু এই যাত্রাপথে অনেক ভালো কোম্পানি দিয়েছে আমায়, অনেক মোটিভেট করেছে আমার সব কথা শুনে যে আমি একটা নতুন দিকে পদক্ষেপ নিয়েছি। আমাকে বুঝিয়েছে যে জীবনে এমন অনেক সময় আসবে যখন তোমার মনে হবে যে হ্যাঁ, সবকিছু থেমে গেছে, আবার আমাকে নতুন করে চলতে হবে। কিন্তু সেইখানেই তুমি বুঝতে পারবে যে তোমার আসল উদ্দেশ্য কি জীবনের, তুমি ঠিক জীবনে কি করতে চাও, কি পেতে চাও। আমি লাইফে ফার্স্ট টাইম একা একা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি। প্রচণ্ড ভয় লেগেছিল। কেন ভয় লেগেছিল? কারণ আমার রিটার্ন টিকিট আমার কোম্পানি থেকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি সেটাকে বুঝতে পারিনি, খেয়াল করতে পারিনি। এবার তার জন্য কি হয়েছে, যখন ইমিগ্রেশনের ওখানে যাব, তার আগেই যখন আমার টিকিট চেক করছে, তখন আমাকে বলছে, আর ইউ ওকে, ধীরে ধীরে আগে। তো তখন আমাকে বলছে না না, ইটস ওকে। তো ওখানে আমাকে বলছে যে আমি রিটার্ন টিকিট করিনি। আমিও জানি রিটার্ন টিকিট করতেই হয় বাইরে গেলে। তখন আমি কি করব, আমি কোম্পানি এইচআরকে কল করি, এইচআর আমাকে বুঝিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে, এইভাবে এইভাবে করো, তুমি রিটার্ন টিকিটটা করলে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি। বাট টাকা পয়সা সেই ম্যাটারটা ছিল না, ম্যাটারটা এটাই ছিল যে আমি রিটার্ন টিকিটটা করিনি। তারপর আমি ওখানে দাঁড়িয়ে আমি রিটার্ন টিকিটটা করি, করে তারপরে স্মুথলি ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন তো ওখানে হয়নি, ওখান থেকে নর্মালি আমি চলে আসি দিল্লি। দিল্লিতে যখন আমি ল্যান্ড করি, তখন গিয়ে আমি দেখতে পাই হঠাৎ না, আমি চেক করে দেখতে পাই যে আমার ইয়ে রয়েছে, আমার টিকিটটা রয়েছে। তখন আমি আমার যে সিইও তাকে কল করি, তার আগে সেও ফ্লাইটে ছিল, সে ধরতে পারেনি। তখন তাকে আমি কল করি, সে তখন বুঝিয়ে বলে আমাকে যে হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, তুমি ইগনোর করে গেছো ওটা, তো কোনো ব্যাপার না, তুমি টেনশন করো। এমন সিইও পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি কথা। দেখতেই পেলে কেমন হ্যাফাজেটের মধ্যে পড়েছিলাম, তাও যে একটাই ভালো রক্ষে যে ভগবান আমার সাথে ছিল, কোনো জায়গায় আটকায়নি। না হলে এটাও হতে পারতো না যে আমি হয়তো ফ্লাইটটা মিস করে যেতাম, হয়তো আমি সময়ের মধ্যে সবটা করতে পারতাম না, প্যানিক করতাম, হতেই পারতো না। আর কি, এইবার এখানে ডিউটি ফ্রির প্রচুর শপ রয়েছে, সেগুলোকে ক্রস করে আমি এগোচ্ছি যে কিছু একটুখানি খাবো অল্প, তারপর আবার ফ্লাইট ধরতে যেতে হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডেড যে শপগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে ডেকোর করা, দেখলেই মনে হয় যেন হ্যাঁ কিছু একটা নেই কিছু একটা নেই। তবে এতটাই বেশি দামি আর নেওয়া হয় না। সত্যি বলতে কাজের জন্যও যাচ্ছি, এমনও নয় ব্যাপারটা যে কোনো কাছের মানুষের সঙ্গে রয়েছি আর চাইলেই কিছু করতে পারবো, চাইলেই কিনতে পারবো, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। তো এখন মনেও হচ্ছে না যে কিছু কিনি বা কিছু করি, শুধু এটাই মনে হচ্ছে যে হ্যাঁ, যেই কাজের জন্য বেরিয়েছি, যেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, ব্যাস ওইটুখানি হয়ে গেলেই আমি খুশি, আমার আর কিছু চাই না। আর সব থেকে বেশি যদি মিস করি তাহলে বাড়ির সকলকে মিস করছি,
সবসময় খালি নিজেকে মোটিভেট করছি যে না, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে। যে মুহূর্তে বসে আমি ভয়েসগুলো দিচ্ছি তখন আমি নিজেকে মোটিভেট করছি যে না, আমাকে করতেই হবে, আমাকে যেতেই হবে। আমি যখন বেরিয়েছি কাজটার জন্য, আমাকে সেই কাজে সফল হতেই হবে। লিপস্টিকটা একটুখানি ঘেটে গেছিল, ওটা গিয়ে ঠিক করে আসলাম। ওটাই বারবার নিজে চেক করছিলাম যে ঠিক লাগছে কিনা। যতই যাই হোক না কেন, প্রেজেন্টেবল থাকাটাও কিন্তু জরুরি। কারণ তো আমি একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, এটা তো আমি আর ঘুরতে যাচ্ছি না বা কোনো নর্মাল কাজে যাচ্ছি না বা নিজের জন্য যাচ্ছি না। আমি একটা কোম্পানির থেকে রিপ্রেজেন্ট করছি, সেই কোম্পানিটা আমার থ্রু রিপ্রেজেন্ট হচ্ছে। তো সেইখানটাতে আমি নিজেকে সেইভাবেই রাখতে হবে বা সেইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে না। এবার আর কি অল্প কিছু খেয়েও নিয়েছি, ওই একটা ছোট্ট বার্গার নিয়েছিলাম কোকের সাথে, আর কিছু না। ফ্লাইটেই ও লাঞ্চ দেবে, তো ওখানেই খেয়ে নেব। এরপর লাইন দিলাম সকলে মিলে। এই ইন্টারন্যাশনাল ফ্লাই আমার প্রথমবার একা একা, যেটা একটু একটু ভয় লাগছে, বুকটা একটু টিপ টিপ করছে, সবটা যেন ভালো মতন হয়ে যায়। একটা মিস তো করেই ফেলেছি, দেখতেই পেলে টিকিট ছিল বাট খেয়াল করিনি, আর ব্যাস আরেকটা টিকিট আমাকে কাটতে হয়েছে। ঠিক আছে, জানি না কতটা টাকা ওরা রিফান্ড করবে, যতটুকুই করবে ততটুকুই। ওই দিক থেকে বিজনেস ক্লাসের যাচ্ছে, আর এদিক দিয়ে ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি যাদের, তাদের। বসেও গেছি, তারপরে লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আর আমি এখানে আমার মনিটরটাকে মানে ঠিক করতে পারিনি, তো আমার পাশে যে ছিলেন তিনি তার সিটটা আমাকে ছেড়ে দিয়েছেন। যখন তিনি দেখছিলেন যে আমি মনিটরটা বারবার অপারেট করার চেষ্টা করছি, পারছি না, তখন উনি দিয়ে দিয়েছেন। সবাই বসে গেছে লাঞ্চ করতে, আমিও বসে গেছি, একদম মিডিলে বসেছি। আমার যেটা সাইড সিট ছিল সেখানটায় আমি মিডিলে বসেছিলাম। তো লাঞ্চ করতে করতে আমি তখন পুষ্পা দেখছিলাম, নিজেকে একটুখানি মোটিভেট করছিলাম যে না, সবকিছুর মধ্যে একটু ভালোটাও খুঁজতে হবে। তো লাঞ্চে কি ছিল তোমাদের সাথেও শেয়ার করি। খারাপ ছিল না লাঞ্চটা, বেশ ভালোই ছিল। তো রাইস ছিল, রাইসের সাথে চিকেন ছিল। ওটা একটুখানি তোমার হোয়াইট চিকেন টাইপের বানিয়েছিল, বাট একটাই বাজে, চিকেনটা কুক হয়নি। আর এর সাথে ডাল ছিল। তো ঠিক আছে, খাওয়া হয়েছে। ডাল না, তরকারি ছিল যতদূর সম্ভব। হ্যাঁ, আলুর একটা তরকারি ছিল, সরি ভুলে গিয়েছিলাম, আলুর তরকারি ছিল একটা। তো আলুর দম টাইপের, আর সঙ্গে জিরা রাইস ছিল। একটাই ভালো, এই যে চিলিটা দিয়েছিল এটা ঝাল ছিল, এটাই আমার একটা ভালো লেগেছে যে এই ঝালে ঝালে খেয়ে নিয়েছি। একটুখানি টমেটো সস দিয়ে পাস্তাটা সতে করা ছিল, বান ছিল, এটা সবসময় কমপ্লিমেন্টারি থাকে। আর আমি একটুখানি রেড ওয়াইন নিয়েছিলাম, কারণ মনে হলো একটুখানি ওয়াইন খাই, যদি একটু ঘুম পায়। এতটা জার্নি করছি, একটু ঘুম পায়নি, একদমই ফালতু যেটা। কিন্তু এই পাস্তাটা বেশ সুন্দর ছিল, ক্রিমি, টমেটো আর ক্রিমি দিয়ে বেশ সুন্দর একটা কম্বিনেশন ছিল, খুব ভালো লাগছিল খেতে। এটার সাথে ওয়াইনটা না খুব সুন্দর যাচ্ছিল। ওয়াইনের সাথে জেনারেলি আমি কি করি, একটু চকলেট নেওয়ার চেষ্টা করি, তাহলে ওটা বেশ ভালো লাগে। তো দেখলাম না, এটাও বেশ ভালো যাচ্ছে, তো এইটাই তখন খেয়েছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। আর সাথে লাস্টে ছিল গোলাপ জামুন, গোলাপ জামুনটাও বেশ সুন্দর টেস্ট ছিল। এইবার নেমেও পড়েছি, জার্নি শেষ। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার ফ্লাইট ছিল, কারণ এখন ডাইরেক্টলি এটা পাকিস্তানের ওপর দিয়ে আসে না, গুজরাটের ওপর দিয়ে হয়ে ঘুরে আসে, আরব সাগরের ওপর দিয়ে ঘুরে আসে। আগে যেটা পাকিস্তানের ওপর দিয়ে যেত, তো 1 আওয়ারের না একটা টাইম গ্যাপ হয়। তো একটু বেশি টাইম লাগলো, কিন্তু একটু ঘুমোতে পারিনি। ওই মুভি দেখতে দেখতেই চলে আসলাম। ওই মুভিটা শেষ করে তারপরে লাপাতা লেডিসও দেখলাম কিছুটা, তারপরে ফ্লাইট থেকে নেমে গেছি। কিন্তু এখন ভীষণ এক্সস্টেড, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ফ্রেশ হব আর বডিটা ফেলবো বিছানায়, এরকম একটা লাগছে। কিন্তু জানি সেটাও পসিবল না, যাবো, টিম রয়েছে, টিমের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করানো, সিওর সাথে কথা বলা, একটা মেস আপ করেছি সেটা নিয়ে কি করা যাবে, কিভাবে রিফান্ড হবে টাকাটা, সব নিয়ে একটুখানি দেখা, অনেক কিছু রয়েছে এখনো। আর এখনো সব থেকে বড়, আমি যেটা এই টাইমে ভাবছিলাম যে আমি ঠাকুর ঠাকুর করে যেন লাগেজটা ঠিকঠাক পেয়ে যাই। তারপর দেখলাম এটা আমি আগে দেখিনি, মানে আগেও যেবার দুবাইতে এসেছি এটা আমি নিইনি। এখানে যাওয়ার জন্য আবার ট্রেন রয়েছে। তো আমি ভাবলাম আচ্ছা, ট্রেন না মেট্রো আমি জানি না, ওরা কেউ ট্রেন বলছে কেউ মেট্রো বলছে। তো যাই হোক, সেই ট্রেন বা মেট্রো করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হচ্ছে। দুবাই এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে হেঁটে যাওয়া অনেকটাই কষ্টকর। আমি অনেক এয়ারপোর্টেই দেখেছি যে এয়ারপোর্টের মধ্যে ট্রান্সপোর্টের জন্য
এরকম সার্ভিস থাকে ট্রেন বা মেট্রো, তো এখানেও রয়েছে। বাট আগের বারে এসে আমার এই সার্ভিসটার দরকার হয়নি, কারণ খুব নিয়ার বাই ছিল সবকিছু। এইবারে দেখলেন এই সার্ভিসটা নিতে হচ্ছে। যেভাবে যেভাবে ওরা গাইড করেছে আমি সেভাবে গেছি, কারণ সত্যি বলতেই বললাম যে প্রথমবার একা তো একটু হলেও কিন্তু ভয় লাগে। তবে আমি যে এরকম একা একা দূরদর্শিতা দেখিয়েছি, এটাই আমি মনে করি আমি অনেকটা কিছু অ্যাচিভ করতে পেরেছি জীবনে। একটা টাইম এমন ছিল আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম আমার বাবা মার ওপর, তারপর আমি ডিপেন্ডেন্ট ছিলাম চয়নের ওপর। কিন্তু চয়নই সেই পার্সন যে আমাকে সারা জীবন ধরে বুঝিয়েছে, এখনো বোঝায় যে কারোর উপর ডিপেন্ড হবে না জীবনে, যাই হয়ে যাক না কেন। তুমি জানো তুমি একা সব করতে পারবে, তাহলে কেন ডিপেন্ডেন্ট হবে? কি দরকার তোমার ডিপেন্ডেন্ট হওয়ার? নিজের ওপর ডিপেন্ডেন্ট হও সবসময়, অন্যের ওপর না। ওর থেকেই এই মোটিভেশনটা আমি পেয়েছি। কখনো কখনো আমি ইরিটেটও হয়ে যাই ওর ওপরে, যে কেন তুমি থাকতে আমায় কেন সবকিছু একা করতে হবে। কিন্তু এই আজকে দেখো আমি তো একাই রয়েছি, ও ফোনের মাধ্যমে আমার সঙ্গে রয়েছে, কিন্তু আমি তো একাই আছি না, আমাকে তো একাই পথটা চলতে হচ্ছে, সব একা একা করতে হচ্ছে। এরপর ইমিগ্রেশন হয়ে গেছে, সেখানে কোনো ভিডিও করিনি, লাগেজের জন্য দাঁড়িয়ে আছি। আমি শুধু ঠাকুর ঠাকুর করছিলাম আমার লাগেজটা যেন আমি পেয়ে যাই। লাগেজটা নিয়ে লাস্ট শুধু ইমিগ্রেশনের লাস্ট যেটা হয়, লাগেজ কালেক্ট করার পরে যে ওরা ওই একটা জায়গায় তোমার পাসপোর্টটাকে জাস্ট স্ক্যান করতে হবে, আর ডোর ওপেন হওয়ার পরে তোমাকে বেরিয়ে যেতে হবে তোমার লাগেজ নিয়ে। ওইটুখানি বাকি রয়েছে, বাকি যা শৈশাবোধ, ফটো তোলা, ফিঙ্গারপ্রিন্টের একটা নিয়েছে, ওগুলো হয়ে গেছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমি নিয়ে নিয়েছিলাম মেট্রো। দূরে দেখা যাচ্ছে বুর্জ খালিফা, যেটা আমার সব থেকে পছন্দের দুবাইতে। দুবাইতে আমার আজকে থেকে জীবন শুরু হলো। জানি না কতদিনের এই জীবন, কিভাবে চলবে না চলবে সেটা আমার সঙ্গে থাকলে তোমরাও দেখতে পাবে। ব্লগটা এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমার নতুন জীবন কেমন চলছে সেটা জানার জন্য। আর আশীর্বাদ করো, যার উদ্দেশ্যে বেরিয়েছি তাতে যেন সফল হতে পারি।